যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আওয়ামী লীগ প্রধান এবং বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গেছেন, সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। হয়তো শূন্য হাতে ফিরেছেন, এরকম নানা এক অনুষ্ঠানে খুব অসন্তুষ্ট হয়েছে আমার উপর। আমি বললাম যে আপনি কি আবেদ আলী ক্যাডার নাকি নর্মাল বিসিএস ক্যাডার? কারণ 15-16 বছর ধরে আবেদ আলীরাই বাংলাদেশে বিসিএস বানিয়েছে। তো দেশ চালায় আবেদ আলীরা চালায়, বেনজির চালায়, না শেখ হাসিনা চালায়? যদি শেখ হাসিনা চালায় তাহলে এটার ব্যর্থতা ওনাকে নিতে হবে। আর যদি উনি মনে করেন না আমি চালাতে পারি না, তাহলে আবেদ আলীরা চালায়। চীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে 1975-এর 16 আগস্ট, বঙ্গবন্ধুর লাশের ওপর দাঁড়িয়ে। ঠিক সৌদি আরবও তাই স্বীকৃতি দিয়েছে 16 আগস্ট 1975। তো যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেখেন, আমেরিকাও বিরোধিতা করেছে, কিন্তু আমেরিকা বোধহয় আমাদের 72-এর শেষেই স্বীকৃতি দিয়ে সাহায্য করেছে। কিন্তু চীন স্বীকৃতি দিয়েছে যতদিন বঙ্গবন্ধু বেঁচে ছিল ততদিন দেয়নি। তাহলে চীন আন্তর্জাতিকভাবে চিন্তা করলে আমাদের মুক্তিযুদ্ধে 1 নম্বর আন্তর্জাতিক রাজাকার আলবদর আল শামস, এখন তার সঙ্গে আমরা সম্পর্ক করব। একটা বিষয় কি, একমাত্র সোভিয়েত ইউনিয়ন এবং যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জর্জ শুলজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সোভিয়েত ইউনিয়নের আন্দ্রে গ্রোমিকো দীর্ঘদিন পররাষ্ট্রমন্ত্রী ছিল। ওনাদের দুজনের বৈঠকের অসন্তোষ ছাড়া নিকট অতীতে আমি দেখিনি কোনো দেশের সঙ্গে দেশে গিয়ে ট্যুর করার পর বলে যে এই বিষয়ে আমাদের সঙ্গে দ্বিমত হয়েছে। কিছু ডিপ্লোম্যাটিক নাইসিসিটি আছে। ধরেন এরশাদ সাহেব জোর করে ক্ষমতা দখল করেছিল, ফরহাদ ভাইয়ের দল, রবি ভাইয়ের দল, আমরা ছাত্র আন্দোলন করেছি, সবাই আমরা এরশাদকে অবৈধ বলেছি, আন্দোলন করেছি। দুই নেত্রী বহুদিন আন্দোলন করেছে, শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া। এরশাদ কোনো একটি দেশের ট্যুরে গিয়েছে, কোথাও ন্যূনতম কোনো অসম্মান হয়েছে? ইভেন এরশাদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিগানের সঙ্গে ওদের একটা স্টাইল ছিল, ব্রেকফাস্ট হয়, মানে বিশেষ ব্রেকফাস্ট, সেখানে এশিয়া থেকে এরশাদ দাওয়াত পেয়েছিল, অন্যান্য দেশ সারা বিশ্বে। আপনি ইউটিউবে এখন তো সব পুরাতন ভিডিও দেখা যায়, অনেক এএফপির ভিডিও, রয়টারের ভিডিও। প্রত্যেক সরকারের সময় প্রত্যেক সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান, এরশাদের সময় তো সরকার রাষ্ট্র দুইটাই উনি ছিলেন, এখন সরকার প্রধান, এর আগে সরকার প্রধান। ইভেন সংসদীয় গণতন্ত্র যতদিন বাংলাদেশে ছিল, 91 থেকে 96, 96 থেকে 2001, 2001 থেকে 2006, 2008-এর নির্বাচন যাই বিতর্কিত হোক, তারপর 8 থেকে 13 পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেও মাননীয় বিরোধী দলের নেত্রী, তদানীন্তন জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছে, বলেছে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা হয়েছে, দুই নেতা একমত হয়েছে বাংলাদেশ ও ভারত উভয়ের পক্ষে কাজ করে যাবে। এগুলো দিয়ে খুব গর্ব করারও কিছু নাই, আবার খুব হতাশ হওয়ারও কিছু নাই। আরেকটা বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী যে বিদেশ ট্যুর, এটা নিয়ে এত কথা উঠতো না, কারণ উনি বিদেশ ট্যুরে খুব মজা পান। আমার তো ধারণা বোধহয় কোনো দেশই আর বাকি নাই। যেমন একবার রাশিয়া মানে এখনকার রাশিয়াতে বাঘ সম্মেলন, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টাইগার, তো সেইখানে ভারত থেকে পাঠিয়েছিল ভারতীয় বন বিভাগের ডিজি কনজারভেটর অফ ফরেস্ট। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চলে গিয়েছিলেন, ভালো করছেন, দেশকে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু উনি ট্যুরে একদিন আগে চলে এসেছেন। মানে সফর সংক্ষিপ্ত করে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী চলে এসেছেন। আমার যতটুকু স্থিতি মনে পড়ে ওনার প্রধানমন্ত্রী আমলে এটাই বোধহয় প্রথম। এখন এটার নানাবিধ কারণ তো কেউ কিছু বলে না, হতে পারে ওনার কন্যা অসুস্থ হলে, এটা অবশ্যই মা আসবেই, কারণ কতটা অসুস্থ, রাষ্ট্রীয় দায়িত্ব বড় না পারিবারিক দায়িত্ব বড়, এবং কি অসুস্থ যেটার জন্য ওনাকেই এসে, এমন তো নন যে মাননীয় প্রধানমন্ত্রী বিশিষ্ট চিকিৎসক। তো এগুলো সব বিষয়। বা আরেকটা যেটা ফরহাদ ভাই বললেন, ওয়ার্কিং ডে, উনি তো ওয়ার্কিং ডে জেনেই গেছেন, সেখান থেকেই সমস্যাগুলো শুরু হয়েছে। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আওয়ামী লীগ প্রধান এবং বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গেছেন, সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। হয়তো শূন্য হাতে ফিরেছেন, এরকম নানা রিপোর্ট।
আমি বাংলাদেশের একজন মানুষ হিসাবে, নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আমি এইটাকে অতিরিক্ত গুরুত্ব দিতে চাই না, আবার দেখতেও চাই যে আসলে কিছু কিছু হয়নি। কারণ বাংলাদেশের মানুষ শূন্য হাতেই আছে। 2014 থেকে বিনা ভোটে তারা তাদের মাতৃভূমিতে তাদের মালিকানা হারিয়ে ফেলেছে। বিদেশি সাহায্য যাই আসে তার জন্য আবেদ আলী সৃষ্টি হয়, বেনজির সৃষ্টি হয়, মতিউর সৃষ্টি হয়, বিভিন্ন রাজ পরিবার, কোটালীপুত্র পরিবার, উপরাজ পরিবার, জেলায় জেলায় আওয়ামী প্রেসিডেন্ট সেক্রেটারির পরিবার, ডিসিদের পরিবার। জনগণের পক্ষে কি কাজে লাগে সেটা তো আপনি দেখলেন। এখন আমার কাছে সেদিন এক জায়গার এক সিনিয়র ডেপুটি সেক্রেটারির সঙ্গে দেখা এক অনুষ্ঠানে, খুব অসন্তুষ্ট হয়েছে আমার উপর। আমি বললাম যে আপনি কি আবেদ আলী ক্যাডার নাকি নর্মাল বিসিএস ক্যাডার? কারণ 15-16 বছর ধরে আবেদ আলীরাই বাংলাদেশে বিসিএস বানিয়েছে। তো দেশ চালায় আবেদ আলীরা চালায়, বেনজির চালায়, না শেখ হাসিনা চালায়? যদি শেখ হাসিনা চালায় তাহলে এটার ব্যর্থতা ওনাকে নিতে হবে। আর যদি উনি মনে করেন না আমি চালাতে পারি না, তাহলে আবেদ আলীরা চালায়। আরেকটা বিষয়, এই যে জিও পলিটিক্যাল, এটা আওয়ামী লীগ নেতারা খুব বলে ইদানিং কালে। জিও পলিটিক্স তো আজকে সৃষ্টি হয়নি। আমাদের যে ভৌগোলিক অবস্থান, এটা তো নতুন করে আজকে সৃষ্টি হয়নি। 1971-এর আগে পাকিস্তান যখন 47 হলো তখনই এই এলাকা গুরুত্ব ছিল, এবং ভারতের নীতি ছিল শুরু থেকেই। ইভেন জওহরলাল নেহরুর মতো আমার দৃষ্টিতে, আমার বিশ্লেষণে এই উপমহাদেশের সেরা প্রধানমন্ত্রী এখন পর্যন্ত, রাষ্ট্রনায়ক, এবং নরেন্দ্র মোদীর এত হামলা সত্ত্বেও, এই সরকারের মতোই বর্তমান সরকারের চেয়েও বেশি অত্যাচারী হওয়ার সত্ত্বেও এখনো যে নির্বাচনটা ভারতে টিকে আছে, বিচার বিভাগ নিভু নিভু করেও ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট মাঝে মাঝে সাহস দেখায়, তার কারণটা হচ্ছে জওহরলাল নেহরু কিছু প্রতিষ্ঠান গড়েছিলেন, যেটার বাকিরা কেউ আগায়নি। আমাদের এখানে শুরুই হয়নি প্রতিষ্ঠান গড়া, যা ছিল তা আরো শেষ করে দিয়েছে একেবারে স্বয়ং আওয়ামী লীগের প্রথম সরকার থেকে। তো সেইখানে আপনার জওহরলাল নেহরুদের পর্যন্ত নীতি ছিল পাকিস্তানকে দুই টুকরো করো, অর্থাৎ এই পূর্বাঞ্চলে পাকিস্তান যদি দুর্বল হয় তাহলে ভারত ওইখানে চাপ দিতে পারে। আর এই ফরাদ ভাই যেহেতু অনেকগুলো সুন্দর কথা বলেছেন, আমি এই সুযোগে 1 মিনিট অল্পে ভারতের ধারণাটা একটু আমাদের দর্শকদের ক্লিয়ার করা দরকার। ভারত কখনোই একটি দেশ ছিল না। ভারতে যখন ব্রিটিশরা ছেড়ে যায় তখন 500 কি 604টা প্রিন্সলি স্টেট ছিল। এই যে ভারত মাতা বা ভারত, এইটার কনসেপ্ট গান্ধীজি শুরু করলেন, যে এখানে ওই যে আপনার সে বলল সারা ভারতবাসী মিলে একটা হবে পাকিস্তান, তখনকার করাচি টরাচি এগুলো মিলে, নাহলে মূল ভারত বা আপনার যেটা আদি ভারতের কনসেপ্ট ছিল উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থান তো তখন ইয়ার মধ্যে ছিল, উত্তরপ্রদেশের মধ্যে ছিল, এই কয়টা। ভারত কিন্তু, ফরাদ ভাই ভালো লাগবে কিনা জানি না, ভারত কিন্তু ইনবিল্ট সিস্টেম বোঝেন, আপনারা কেনেন কিনা জানি না। আমরা যারা পুরুষরা জুতা কিনি পরার জন্য, পাদুকা, তো পাদুকায় আমরা দেখি, আমি তো বেশি লম্বা না, একটু হিল সহ কিনি, তো হিল দেখি যে ইনবিল্ট কিনা, লাগানো কিনা, নাকি পরে লাগিয়েছে, নাকি অটোমেটিক মেশিনে বেরিয়েছে। ইনবিল্ট সিস্টেম হলে ওই পাদুকা অনেক দীর্ঘস্থায়ী হয়। তো ভারতের ইনবিল্ট হচ্ছে, ভারত গায়ের জোরে অস্ত্র দিয়ে বহু জায়গা দখল করে ভারত বানিয়েছে। আপনার যখন ভারত মাউন্টব্যাটেন থেকে এগুলো করলেন 47 থেকে 50 পর্যন্ত, 1947-50, তখন 3টা অপশন দিয়েছিল। একটা, প্রিন্সলি স্টেট ভারতের সঙ্গে থাকতে পারে, অথবা পাকিস্তানের সঙ্গে, অথবা নিজেরা স্বাধীন। পরে যখন এটাও টিকলো না, তখন বলা হলো রাজা বা সম্রাট যে ধর্মের হোক, জনগণ যে ধর্মের বেশি সেই ধর্মের, সেই রাজ্য সেই দেশের সঙ্গে মার্চ করবে। অর্থাৎ হিন্দু যদি প্রজা বেশি হয় ওই রাজ্য ভারতের কাছে যাবে, মুসলমান যদি বেশি হয় ওই রাজ্য পাকিস্তানের কাছে যাবে। আমি শেষ করে দিচ্ছি। তো ভারতের আধিপত্যবাদ, এইটা কোনো নতুন কথা না। হায়দ্রাবাদ যে কারণে ভারতরা ওই যে ওদেরকে বলে পোলো পোলো অভিযান, জওহরলাল নেহরু তো একটু মানবিক ছিলেন, ওই বল্লভভাই প্যাটেল ছিল অত্যন্ত উগ্র হিন্দু নেতা, ওই যে আপনার মোদি এর জন্য তাকে মানে, তার সবচেয়ে বিশ্বের বড় মূর্তি বানাইছে আপনার গুজরাটের
প্যাটেলের বাড়ির কাছে। তো জোর করে মানুষ মেরে হায়দ্রাবাদ নিল, যেহেতু হায়দ্রাবাদে 80% মানুষ হিন্দু। আবার দেখেন কাশ্মীরে 95% মানুষ মুসলমান, পাকিস্তান ভারত জোর করে দখল করে রাখে। ফলে ভারতের সঙ্গে চায়নার এই দ্বন্দ্ব, ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বন্দ্ব, কাশ্মীরকে শোষণ করা, কাশ্মীরকে নির্যাতন করা, তার সঙ্গে আমাদের জিও পলিটিক্যালের কিছু না। আমরা তখনও গুরুত্ব ছিল, যা এখনো সেই গুরুত্ব আছে। সরকার যেই থাকবে চেষ্টা করবে। তবে হ্যাঁ, চীনের ব্যাপারে আমার একটা খুব প্রশ্ন, আমি জানি না ফরাদ ভাই উত্তর দেবেন কিনা। আওয়ামী লীগের তো একটা ইনবিল্ট সিস্টেম হচ্ছে, কিছু হলেই যখন আর সব যুক্তি পারে না তখন মুক্তিযুদ্ধের প্রসঙ্গ চলে যায়। চীন আমাদের মুক্তিযুদ্ধে প্রচন্ড বিরোধিতা করেছে এবং চীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে 1975-এর 16 আগস্ট, বঙ্গবন্ধুর লাশের ওপর দাঁড়িয়ে। ঠিক সৌদি আরবও তাই স্বীকৃতি দিয়েছে 16 আগস্ট 1975-এ। তো যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেখেন, আমেরিকাও বিরোধিতা করেছে, কিন্তু আমেরিকা বোধহয় আমাদের 72-এর শেষেই স্বীকৃতি দিয়ে সাহায্য করেছে। কিন্তু চীন স্বীকৃতি দিয়েছে যতদিন বঙ্গবন্ধু বেঁচে ছিল ততদিন দেয়নি। তাহলে চীন আন্তর্জাতিকভাবে চিন্তা করলে আমাদের মুক্তিযুদ্ধে 1 নম্বর আন্তর্জাতিক রাজাকার আলবদর আল শামস। এখন তার সঙ্গে আমরা সম্পর্ক করছি, আমি এটা সম্পর্ক করার পক্ষে। কারণ যে ফ্রান্সকে জার্মানি দখল করে নিয়েছিল, 5 বছর ফ্রান্সের প্রধানমন্ত্রীরা প্রবাসে সরকার চালিয়েছে ইংল্যান্ডে বসে, সেই ফ্রান্স জার্মানি যদি ইউরোপিয়ান ইউনিয়ন হতে পারে, আর আমরা এখনো আমাদের অবৈধ শাসনকে টিকিয়ে রাখার জন্য বাচ্চা ছেলেদের আন্দোলনে পাকিস্তানি প্রসঙ্গ তুলে আনি, স্বাধীনতা বিরোধী তুলে আনি, তাহলে চায়নার সঙ্গে আমাদের সম্পর্কটা কি? মানে আওয়ামী লীগ যেটা করবে সেটা হচ্ছে সহি, আর বাকিরা কোনো কিছু বললে সেটা হচ্ছে আপনার মানে শুনবো, আপনাকে শেষ করবেন। ভুল। প্রশ্ন সেইখানে না, প্রশ্ন আপনি যাই ট্যুর করেন, কোথায় গেলেন, কে আসলো। বিশ্বাস করেন হাসিনা আপা, আমি আমার 2 আলোচককে বলি, আমি দুইবার এই বছরে এত লজ্জা পেয়েছি। হয়তো হতে পারে আমি বোকা, মানে নিজেকে ধিক্কার দিতে হয়েছে যে আমি কোন নাগরিক, কোন দেশে। ইভেন এই মাসে আমার একটা জন্মদিন ছিল, আমি আমার বাসার সবাইকে বলেছি কেক টেক কিছু আনার দরকার নেই, ছেলে মেয়ে জোর করে তবুদের পরের দিন আনছিল, আমি কাটতেও যাইনি। কারণ আমার ঘৃণা লাগে যে আমাদের প্রতিবেশী ভারত এত কিছুর পরও নরেন্দ্র মোদীকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনলো। আর আপনি যে দেশে আছেন সেখানে তো প্রধানমন্ত্রী অফিসিয়ালি ডিক্লেয়ার করার আগেই ঋষি সোনাক ডাউনিং স্ট্রিট ছেড়ে দিয়ে চলে গেল, দল থেকে পদত্যাগ করলো। আর আমরা প্রধানমন্ত্রী ভবনই ছাড়তে চাই না। তাও যদি প্রধানমন্ত্রী ভবনের থেকেও যদি অন্তত দেশে ভোটাধিকারটা দিত, তাহলে অন্তত গর্ব করে আমি বলতে পারতাম। আমি বোধহয় আপনার আলোচনা না কার অন্য একটা আলোচনায় বলেছিলাম, আমি তো আর সৌভাগ্য হবে না দেখা হওয়ার, নাহলে ওই যে টিউলিপকে জিজ্ঞেস করতাম যে আপনি নিজেকে গর্ব বেশি মনে করেন কি না বৈধভাবে ভোটের মাধ্যমে, নাকি আপনার বড় খালা বড় আন্টি যে 14 থেকে যেভাবে সরকার প্রধান হয়েছেন সেইটা গর্বের, নাকি আপনি অনুরোধ করবেন যে খালামণি বা আন্টি যাই বলেন, আমি যেভাবে ভোটে জিতেছি তুমি বাংলাদেশের মানুষকে সেই সুযোগ দাও। মুক্তিযুদ্ধে 30 লাখ লোক শহীদ হয়েছিল, প্রথম এবং প্রধান শর্ত ভোটের মাধ্যমে রাষ্ট্রের মালিকানা বদলাবে। আমাদের অ্যাকচুয়ালি আলোচনা করা দরকার এইগুলো ইস্যু নিয়ে, যে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার কবে পাবে, রাষ্ট্র পরিচালনায় তার মালিকানা কবে পাবে, আর কতদিন এই অবৈধ সরকারের রাহু দশা থেকে আমরা মুক্তি পাবো, সেটি হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয় হওয়া উচিত।